হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের থিওরি শেষ ক্লাস, চ্যাপ্টার 12-র শেষ অংশটুকু আজকে আমরা পড়ব। তো আমরা গতদিন আমরা ডিসি মোটর এবং স্টেপার মোটর, এই মোটরগুলো নিয়ে পড়াশোনা করছি, যে এই মোটরগুলো কীভাবে ইন্টারফেসিং করতে হয় মাইক্রোকন্ট্রোলারের সাথে। তো আজকে আমরা দেখব এডিসি। এডিসি তোমরা অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে আসছো, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সেই এডিসি কীভাবে মাইক্রোকন্ট্রোলারের সাথে কাজ করে সেটা দেখব। এবং ডিএসসিও তোমরা পড়ে আসছো, এটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এটা আমরা ইন্টারফেসিং দেখব। তারপরে দেখব টেম্পারেচার সেন্সর ইন্টারফেসিং। টেম্পারেচার সেন্সরটা অনেক ধরনের হয়, অ্যানালগ হয়, ডিজিটাল হয়। আমরা মেইনলি অ্যানালগ টেম্পারেচার সেন্সর ইন্টারফেসিং দেখব। তো অ্যানালগ টেম্পারেচার সেন্সর ইন্টারফেসিং করতে গেলে আবার আমাদের এডিসি লাগবে। তো আমরা প্রথমেই চলো আমরা এডিসিটা পড়ে নিই। তো এটা হলো আমাদের এডিসি চিপ। অনেক ধরনের এডিসি চিপ আছে। এটা প্রথম দিকের এডিসি চিপ, এটার আইসি নাম্বার এডিসি 0804। এটা একটা ওয়ান চ্যানেল এডিসি, মানে এটা অ্যানালগ টু ডিজিটালে রূপান্তর করবে, কিন্তু একটা ইনপুট নিতে পারবে। কেমন? একটা ইনপুটকে সে কনভার্ট করে ডিজিটাল ডেটা রূপান্তর করবে। এই পাশে ডান পাশে তোমরা দেখতে পারতেছো ডিজিটাল ডেটা বিট আছে, ডেটা বাস 0, আর এখানে আছে ডেটা বাস 7, 8 বিট ডেটা। কেমন? এটা বিসিসি পিন, এটা সিএচ চিপ সিলেক্ট, এটা রিড সিগন্যাল, রিড পিন, এটা রাইট পিন, এটা ক্লক পালস, এটা ক্লক পালস দিতে হয়, এটা ক্লক পালস দেওয়ার পিন। এখানে আছে ইন্টারাপ্ট পিন। তারপরে এখানে আমরা যে কনভার্সন করব, সেই কনভার্সনের যে ভোল্টেজ ইনপুট করব সেই ভোল্টেজ পিন। এটা গ্রাউন্ড পিন, এটা রেফারেন্স ভোল্টেজ সেট করার পিন, এটাও গ্রাউন্ড পিন। এটা অ্যানালগ গ্রাউন্ড পিন, আর এটা ডিজিটাল গ্রাউন্ড পিন। তো আমরা যদি এর মাধ্যমে যদি আমরা ধরো যে কনভার্সন করতে চাই, তাহলে এটা তো একটা ডিজিটাল আইসি। কেমন? তো ডিজিটাল আইসির মাধ্যমে যদি আমরা কনভার্সন করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কমিউনিকেশন মেথড ফলো করতে হবে। আমরা এমনি ইজিলি মানে নর্মাল অ্যানালগ আইসির মতো না। কেমন? তো সেটা যদি করতে চাই, তাহলে আমাদেরকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। এখানে দেখো প্রথমে উপরের দিকে কি দেওয়া আছে, যে মেক সিএস 0, মানে সিএস কি? সিএস এখানে একটা পিন, 1 নাম্বার পিন, তাই না? 1 নাম্বার পিন, এটাকে আমরা সিএস পিন বলতেছি। তো আমরা যদি এই কমিউনিকেশনটা করতে চাইলে আমাদেরকে প্রথমে সিএস পিনটা 0 করতে হবে। তারপরে কি করতে হবে? সেন্ড এ লো টু হাই পালস টু রাইট পিন। এই যে রাইট পিন যেটা আছে 3 নাম্বার পিন, এই 3 নাম্বার পিনে আমার কি করতে হবে? 3 নাম্বার পিনে একটা লো টু হাই, মানে প্রথমে 0 থাকবে, তারপরে 1 করব, এরকম একটা লো টু হাই পালস দিব। তারপরে কি করব? নাও কিপ চেকিং আইএনটিআর। ওই যে আইএনটিআর একটা পিন দেখতে পাচ্ছ, আইএনটিআর 5 নাম্বার পিন। এটা কি করতে থাকবো? চেক করতে থাকবো যে কখন এটা 0 হয়। যখন এটা 0 হয়, তখন আমি কি বুঝবো যে এটা কনভার্সন কি হয়ে গেছে, কনভার্সন এটা শেষ হয়ে গেছে, মানে আমি এখন কি করতে পারি? ডেটাটা পড়ে নিতে পারি। তারপরে কি করব? এগেন আবার সিএসটাকে কি করব? 0 করব। আবার একটা কি করব? লো টু হাই পালস, মানে প্রথমে 0 পাঠাবো, তারপরে 1 পাঠাবো। এই লো টু হাই পালস পাঠাবো কোথায় পাঠাবো? এটা পাঠাবো আরডি পিনে, রিড পিন। অর্থাৎ রিড পিনে যদি আমি এরকম একটা পালস পাঠাই লো টু হাই, তাহলে আমি কি করতে পারবো? ডেটাটা রিড করতে পারবো। তাহলে এখানে কিন্তু দুইটা বিষয়, এই আইসির ক্ষেত্রে দুইটা বিষয়। একটা আমার কনভার্সন শুরু করা। কেমন? একটা কনভার্সন শুরু করা, আর একটা কনভার্সন শেষ হয়েছে কিনা এটা বসে বসে চেক করা। আর একটা কাজ কনভার্সন শেষ হলে সেই ডাটাটা পড়ে নিয়ে আসা। এই 3টা কাজ। এটা তোমরা আরও ভালো বুঝতে পারবা, আমরা সামনে আগাই চলো।
সামনের দিকে আগাইলে তোমরা আরো এটা ভালো বুঝতে পারবা। দেখো এটা হচ্ছে একটা ইন্টারফেসিং ডায়াগ্রাম, কেমন? এটা এডিসি ইন্টারফেসিং ডায়াগ্রাম। তোমাদেরকে আমি একটু মানে জুম করে দেখাই। দেখো এটা হচ্ছে আমাদের 8051 মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে? এটা আমাদের 8051 মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারের সাথে দেখো কি আছে, এই পোর্ট ওয়ানে কি করা আছে, এই যে এডিসিটা সংযুক্ত করে দেওয়া আছে পোর্ট ওয়ানের সাথে। পোর্ট ওয়ানের পিনগুলোর সাথে এডিসির ডেটা বাসগুলো সংযুক্ত করে দেওয়া আছে। আর এই এডিসিকে কন্ট্রোল করার জন্য যে সিগন্যালগুলো আমরা দিব, সিএস, আরডি, রাইট, এই পালসগুলো, তারপর আইএনটিআর চেক করব, এর জন্য আমাদের একটা, দুটা, তিনটা, চারটা, এই চারটা লাইন লাগতেছে। এই চারটা লাইন আমরা কোথা থেকে ব্যবহার করব? এই যে এখানে পোর্ট 3 ব্যবহার করব। এটা এখানে মানে আমি ব্যবহার করছি, এটা বাধ্যতামূলক না যে তোমাকে এখানেই ব্যবহার করতে হবে। তুমি ইচ্ছা করলে এটাকে কি করতে পারো, এই উপরেগুলাও ব্যবহার করতে পারো, যে কোনো দিকে ব্যবহার করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কেমন? তো এই আইসির ক্ষেত্রে বিসিসি পিনে আমরা 5 ভোল্ট দিয়ে রাখছি, উপরে 5 ভোল্ট দিয়ে রাখছি। আর এখানে তো ওই যে দেখছো কিছু গ্রাউন্ড পিন আছে, তাই না? গ্রাউন্ড পিনগুলো দেখো, এগুলো গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেওয়া আছে। এই যে অ্যানালগ গ্রাউন্ডের সংযোগ, ডিজিটাল গ্রাউন্ডের সংযোগ। আর হচ্ছে আমাদের কনভার্সন, যে নেগেটিভ ভোল্টেজটা, আমরা নেগেটিভ ভোল্টেজ দিব না, এটাকে আমরা গ্রাউন্ড করে রাখবো। শুধু পজিটিভ যে ভোল্টেজটা, কনভার্সন পজিটিভ ভোল্টেজ, আমরা এই কনভার্সন পজিটিভ ভোল্টেজে এখানে কি করছি, একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করছি। কেমন? ভেরিয়েবল রেজিস্টার কেন ইউজ করছি? এটা দিয়ে হচ্ছে আমরা মানে ভোল্টেজটা ভেরি করব। অ্যানালগ ভোল্টেজ তো, আমরা ভোল্টেজটা ভেরি করে দেখব যে আমার ডেটাটা কি কনভার্সন হচ্ছে কিনা। বাস্তবে তো এখানে ভেরিয়েবল রেজিস্টার থাকবে না, এখানে কোনো না কোনো সেন্সর থাকবে, মানে কোনো একটা অ্যানালগ সেন্সর থাকবে যেটা কি করবে, অ্যানালগ ভোল্টেজ তৈরি করবে। অ্যানালগ ভোল্টেজ মানে কি, সময়ের সাথে পরিবর্তনশীল। মনে করো টেম্পারেচার সেন্সর একটা অ্যানালগ ভোল্টেজ, এটা তাপমাত্রা বাড়লে কি হয়, এটার ভোল্টেজ বাড়ে, তাপমাত্রা কমলে এটার ভোল্টেজ কমে। তো সেটাই ইউজ হবে। কিন্তু আমরা এখন এটা বোঝার সুবিধার জন্য আমরা এখানে কি করলাম, এটা একটা ভেরিয়েবল রেজিস্টার এটার সাথে আমরা সংযুক্ত করে নিলাম, কেমন? তো এই ভেরিয়েবল রেজিস্টার তো পট উপরের মাথা 5 ভোল্টে, নিচের মাথা গ্রাউন্ডে। আর এই যে এটা হচ্ছে মাঝখানের পিন থেকে নিয়ে আমরা ওই যে ভলিউম কন্ট্রোল যে ধরনের ভেরিয়েবল রেজিস্টার সেইগুলা। আর এখানে দেখো এটার ক্লকের জন্য, এই যে দেখো ক্লক, এটা ক্লক জেনারেশনের জন্য একটা আরসি সার্কিট আছে, কেমন? এটা এমনই একটা 10K রেজিস্টার দিয়ে কানেক্ট করতে হয়। এই 4 নাম্বার পিনে এক মাথা থাকে 10K রেজিস্টার, আর এক মাথা থাকে হচ্ছে 19 নাম্বার পিনে। আর এই পয়েন্ট থেকে একটা ক্যাপাসিটর দিয়ে 150 পিকো ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করে দিতে হয়। মানে এই সার্কিটটা এমনই, এটাই এটার ফরম্যাট, কেমন? তোমাকে এইভাবেই এটা ডিজাইন করতে হবে। তো তারপরে দেখো হচ্ছে হ্যাঁ, এটা তো সার্কিট, এটা চলে গেল। তো চলো আমরা এখন হচ্ছে প্রোগ্রামটা দেখি, কেমন? প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা কঠিন কিছু না, সহজ প্রোগ্রাম। প্রথমে তো বুঝতেছো ওআরজি, মানে এটা 00 থেকে প্রোগ্রাম শুরু করবে, এটা আমরা তো সবাই জানি। তারপরে পোর্ট 1কে কি করব, আমরা ইনপুট হিসেবে অ্যাসাইন করব। তোমরা জানো পোর্ট 1 ইনপুট কেন অ্যাসাইন করব, এই যে পোর্ট 1 দিয়ে আমরা কি করব, ডিজিটাল ডেটা নিব। ও তো ডিজিটাল রূপান্তর করবে, এই ভোল্টেজটাকে, অ্যানালগ ভোল্টেজটাকে ডিজিটাল রূপান্তর করে দিবে। সেই ডিজিটাল ভোল্টেজটা আমরা এদিক দিয়ে নিব, সেজন্য এটাকে ইনপুট হিসেবে ডিফাইন করে নিয়েছি। আর ইনপুট করতে গেলে পুল আপ করতে হয়, তোমরা জানো, সেজন্য 1 পাঠিয়ে দিছি। আচ্ছা, এখানে দেখো সিএস 0 করব, তাই না? সিএস কেন 0 করব? ওই যে একটু আগে আমরা বলে আসছি যে এই যে এডিসি আইসি, এটা থেকে তুমি যদি ডেটা পড়তে চাও, তাহলে ওই যে 3টা ধাপে তোমার পড়তে হবে। প্রথমে হচ্ছে মানে এটা দিয়ে হচ্ছে তোমার কনভার্সন শুরু করায় দিতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে, তারপরে রিড করতে হবে। তো এটা হচ্ছে কনভার্সন শুরু করে দেওয়া। কনভার্সন শুরু করতে চাইলে তোমায় কি করতে হবে, সিএসটা 0 করতে হবে, তাই না? তাহলে সিএসটা কোথায় লাগানো, দেখো এই সিএসটা লাগানো হচ্ছে, দেখো কোথায়, সিএস হচ্ছে এই 1 নম্বর তার, 1 নম্বর তারটা কোথায় লাগানো আমাদের মাইক্রো কন্ট্রোলারের, দেখো পোর্ট 3.4, তাই না? এটাই পোর্ট 3.4, এই দেখো সিএলআর পোর্ট 3.4। মানে সিএলআর মানে কি, ক্লিয়ার করা, 0 দেওয়া। আমি কি বলছিলাম একটু আগের স্লাইডে, যে আমাকে একটা পালস দিতে হবে, যেটা কি হবে, যেটা হচ্ছে তোমার 0 মানে 0 থেকে 1 হবে। এই যে দেখো এখানে একটা পালস দিব আমরা, তাই না? সেন্ড এ লো টু হাই পালস, মানে প্রথমে 0 দিব,
তারপর 1 দিব, তাহলে একটা কি হবে, লো টু হাই পালস তৈরি হবে। মানে হচ্ছে এই যে লো টু হাই পালস মানে কি, প্রথমে একটা 0 ভোল্টেজ দিব, তারপরে একটা 1 দিব মানে হাই ভোল্টেজ দিব, তাহলে এটা কি লো টু হাই পালস হয়ে যাবে। কেমন, এটার কথাই বলছি। তো এই প্রোগ্রামে এখানে প্রথমে সিএস কি করলাম, সিএস প্রথমে এটা কিন্তু সিএসটা কিন্তু 1 ছিল, তো ক্লিয়ার করলাম মানে কি এটাকে 0 করলাম। আচ্ছা, তারপর আবার কি করলাম, এটা কিন্তু সিএসটাকে লো মানে ক্লিয়ার করে দিলাম, সিএস ইকুয়াল টু 0 করে দিলাম, 0 চলতেছে। আচ্ছা চললো, তারপরে এখানে কি করলাম, ক্লিয়ার পোর্ট 3.6, এটাকেও 0 করলাম। পোর্ট 3.6 এ কি আছে, পোর্ট 3.6 বড় করে দেখো, এই যে পোর্ট 3.6 এটা কি রাইট সিগন্যাল, দেখছো এই যে রাইট সিগন্যাল, রাইট সিগন্যাল পোর্ট 3.6 এটা কোথায় আসছে, যে রাইট সিগন্যালে আসছে, 3 নম্বর তারটা রাইট সিগন্যালে আসছে। তো 3 নম্বর তারটা রাইট সিগন্যালে আসছে, এটাকে আমরা কি করে দিলাম, এটাকে আমরা লো করে দিলাম, মানে এতক্ষণ হাই ছিল এটাকে লো করে দিলাম। আচ্ছা, তারপরে নো অপারেশন মানে একটু সময় দিলাম, নো অপারেশন তো তোমরা জানো কোনো কাজ হয় না, মানে একটু সময় দিলাম। সময় দেওয়ার পর আবার কি করলাম, পোর্ট 3.6 এটাকে আবার কি করে দিলাম, সেট করে দিলাম। সেট করা মানে কি, হাই করে দেওয়া, সেট করা মানে 1 করে দাও, 1 মানে হাই করে দিলাম। আবার পোর্ট 3.4, এই যে পোর্ট 3.4 এটাকেও কি করে দিলাম, 1 করে দিলাম, মানে হাই করে দিলাম। তাহলে দেখো এই যে আমি আগের স্লাইডে যে কথাটা বলছিলাম এই কাজটা এখানে হয়েছে। এই যে কি করব, সিএস 0 করে নিব, তারপরে কি লো টু হাই পালস দিব একটা রাইট পিনে, সিএস তো 0 করব, সিএস ও লো টু হাই পালস দিব, এই যে রাইট পিন যেটা বলছি আমরা সেখানেও কি এই লো টু হাই পালস দিব। দেওয়ার পরে কি করব, এটাকে অপেক্ষা করতে থাকবো আইএনটিআর পিনের কখন এটা 0 হয়, মানে আইএনটিআর পিন কখন 0 হয় সেটার জন্য অপেক্ষা করব। তো এই যে লো টু হাই পালস মানে আগে তো হাই ছিল, এর জন্য আগে লো করে নিলাম, তারপরে হাই, লো টু হাই মানে হচ্ছে মেন পালস আমার প্রয়োজন ছিল এই যে এটা এরকম এই জায়গাটা, কেমন লো টু হাই পালস। তো লো টু হাই পালস হওয়ার জন্য আগে যেহেতু হাই ছিল এটাকে আগে লো করে নিলাম, তারপরে লো টু হাই পালস দিলাম, তাহলে এটা কনভার্সন শুরু করে দিবে। তো কনভার্সন চলতেছে, কেমন কনভার্সন চলতেছে। এখন কনভার্সনও শেষ হয়েছে কিনা, মানে অ্যানালগ থেকে ডিজিটালে সে রূপান্তর করতেছে, তো সে কনভার্সনটা শেষ করলো কিনা। তোমরা হচ্ছে ওই যে গত সেমিস্টার পড়ে আসছে এগুলো, তাই না, ওই যে তোমার ডুয়াল স্লোপ এডিসি অ্যানালগ ডিজিটাল কনভার্টার, এগুলো কি ইন্ড অফ কনভার্সন, মানে কি করতে হয়, অপেক্ষা করতে হয় কনভার্সন শেষ হয়েছে কিনা। সে তো মিলায় সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, সে বারবার মিলায় 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 দেখে যে এটা মিলে কিনা অ্যানালগ আর ডিজিটাল ভ্যালু, তারপরে একটা সে কি করে ইন্ড অফ কনভার্সন সিগন্যাল দেয়, এটাই আর কি। এখানে ইন্ড অফ কনভার্সন সিগন্যালটা আইএনটিআর, সে আমি বসে বসে অপেক্ষা করবো এটা 0 হইতেছে কিনা, এটা এই ইনস্ট্রাকশনের মাধ্যমে করবো। জাম্প জাম্প বিট 1 হইলে জাম্প করবো কোথাও ওয়েট, এখানেই থাকবো, এটা 1 থাকা পর্যন্ত আমি ওয়েটেই জাম্প করতে থাকবো, যদি 1 না থাকে তাহলে আর এখানে জাম্প করবো না, নিচে চলে আসবো, মানে কি কনভার্সন শেষ হয়ে গেছে। আচ্ছা, কনভার্সন শেষ হলে এখন আমার এখন আমার কি করতে হবে, পড়তে হবে, তাই না। তো পড়ার জন্য দেখো আমি একটু কি বলে আসছি, পড়ার জন্য সিএস আবার কি করতে হবে, 0 মানে লো টু হাই করতে হবে। আর এর আগেরবার কিন্তু রাইট পিনে আমরা এই সিগন্যালটা দিছিলাম, তাই না, এবার কিন্তু দিব হচ্ছে রিড পিনে, ভিন্ন। কেমন, সিএস তো সাথে থাকবেই, সাথে সাথে এখন লো টু হাই পালসটা কাকে দিব, রিডকে দিব, নট রাইটকে। তাহলে সেজন্য প্রথমে কি করলাম, সিএসকে ওই যে সিএস কিন্তু লাস্টে কি এখানে সিএসটাকে কি 1 বানায় রেখে দিছিলাম আমরা কনভার্সনের সময়। এখন এটাকে আবার কি করব, 1 ছিল এটাকে 0 করলাম। এখন এটা রিড, এটা নট রাইট, আগে কিন্তু রাইট পিন ছিল, রাইট পিন কত 3.6, আর এখন কি 3.5, এই যে 3.5 দেখো, এই যে 3.5, এই যে 3.5 কোথায় লাগাছে, যে রিডে দেখছো, এখন কিন্তু রাইট না, এখন কাজ হবে আমাদের রিডে। আচ্ছা, তাহলে রিড পিন কি করলো, ক্লিয়ার করলো মানে এতক্ষণ হাই ছিল এটাকে লো করলো। এবার নো অপারেশন মানে একটু অপেক্ষা করব, করে এবার কি করব, রিড পিনটাকে আবার কি করে দেব, হাই করে দিব, হাই মানে এই যে রিড পিনটাকে হাই করে দিব। আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে, এখানে ক্লিয়ার না, এটা ক্লিয়ার 3.5, এটা হাই হবে, যাই হোক এটাকে হাই করে দিব। তাহলে এটা করার পরে আমার কি হবে, কনভার্সনটা শেষ হয়ে যাবে, কনভার্সনটা কমপ্লিট হয়ে যাবে। মানে এরপরে কি করব, আমি ডেটাটা পরে নিয়ে আসব। তো এখানে ডাটাটা পরে কোথায় নিয়ে আসতেছি,
এখানে যে ইনস্ট্রাকশনটা আমি দিছি সেটা হচ্ছে কি, পোর্ট 1 থেকে ডাটা পড়ে কোথায় দাও, পোর্ট 2 তে দাও। পোর্ট 1 থেকে পড়ে পোর্ট 2 তে ডাটা দাও। এই পোর্ট 1 এ এখানে তো সে ডিজিটাল ডাটা দিবে, এই ডিজিটাল ডাটাটা সে পড়বে, পরে কোথায় দিবে, এই পোর্ট 2 তে দিবে, পোর্ট 2 তে ডাটাটা আসবে আমাদের। এটা এটা দিবে, এখানে ডাটা এখানে দিয়ে দিবে। তুমি যদি এলসিডিতে দেখা যাও তাহলে এই পোর্টে এলসিডি কানেকশন করতে হবে, যদি এলইডিতে দেখাতে দাও এলইডি লাগাইতে, মানে এখানে তুমি যে ধরনের ডিসপ্লে সংযুক্ত করতে চাও সেই ধরনের ডিসপ্লে তুমি ডাটাটা দেখতে পারবে। আপাতত আমরা কিচ্ছু লাগাচ্ছি না, আমরা লাল এবং নীল রং দিয়ে আমরা বুঝে নিব ডাটাটা কেমন। আর এটা শেষ হলে কি করবে, জাম্প করবে মেইনে। মেইন কোথায়, এখানে, এখানে আইসা আবার একই কাজ করবে। তাহলে এইভাবে পুরো প্রক্রিয়াটা কি করবে, চলতে থাকবে, তাই না? তো এটা আমরা একটা অ্যানিমেশন দেখে আসি, চলো, যে এটা আসলে কেমন হয়। অ্যানিমেশনটা দেখি, এটা হচ্ছে আমাদের এডিসি, কোথায় এডিসি ইন্টারফেস। এই হচ্ছে আমাদের এডিসি, ওই সার্কিটটাই কেমন, এটা আমরা এখন সিমুলেট করে দেখি। দেখো এখান থেকে এই যে এখানে একটা ভোল্টেজ আছে কেমন, এখানে একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা এটা সমতুল্য কি করতেছে, বাইনারি এখানে তৈরি করতেছে ডিজিটাল ভ্যালু। সেই ডিজিটাল ভ্যালুটা এই যে এখানে দেখাচ্ছে কেমন। এটাকে যদি আমরা এই যে অ্যানালগ ভোল্টেজটাকে যদি আমরা কমাই বাড়াই, অ্যানালগ ভোল্টেজটাকে এইভাবে আমরা কমাইতে বাড়াইতে পারি। দেখো ওই যে ওখানে ডাটা চেঞ্জ আসতেছে। এই ভোল্টেজটাকে ধরো একদম জিরোতে নিয়ে আসি, দেখছো জিরোতে নিয়ে আসছি, তার মানে এখানে কত, একদম 0 ভোল্ট, এখানে ভোল্টেজ নাই, নীল মানে 0, লাল মানে 5 ভোল্ট হাই। তো এটা যদি আমরা ভোল্টেজ একটু বাড়াই, ওই দেখো এদিকে ডাটা বাড়তেছে, দেখছো, তোমরা কি দেখতে পারতেছো কি না জানি না, এই দেখো ডাটা বাড়তেছে। আবার আবার এ দেখো এখানে কত, এটার একটা 2% আছে, এটাকে মনে করো এই যে 0 করে দিলাম, 0 ভোল্ট, 0 ভোল্ট করে দিলে দেখো এই যে ডাটা সবগুলা 0 হয়ে গেছে, তাই না? এগুলো ডিজিটাল ডাটা ওই পাশে। আর এখানে যদি আমরা এটাকে বাড়ায় দেই, একটু বাড়ায় দেই, তাহলে দেখো এই যে এখানে ডাটা চলে আসছে, দেখছো 01011। আমরা যদি ভোল্টেজ আরো বাড়ায় দিই, অ্যানালগ ভোল্টেজটা আরো বাড়ায় দিলাম, তাহলে দেখবো ডাটা আরো পরিবর্তন হয়ে গেছে। দেখো কতগুলো 1 হয়ে গেছে, তাই না? 110111, এগুলা বাইনারি আকারে আসছে, বাইনারি ডাটা। তো এটা হলো কি, অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করা একটা সার্কিট তোমাদের দেখাইলাম। প্রোগ্রাম তো তোমরা দেখছোই। আচ্ছা, তো এটা গেল আমাদের যে আমরা এডিসি চিপ কিভাবে আমরা এটা কানেকশন করতে পারি, কেমন। তো এবার আসো ডিএসসি চিপ দেখি, ঠিক আছে। ডিএসসি চিপ, ডিএসসি কি, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, মানে এতক্ষণ যা করছি এখন কি করব, তার উল্টা কাজটা করব। এতক্ষণ হচ্ছে আমরা অ্যানালগ সিগন্যালকে কি ডিজিটালে রূপান্তর করছি, তাই না? তো এখন হচ্ছে কি, ডিজিটাল সিগন্যাল থেকে আমরা অ্যানালগ সিগন্যালে কীভাবে রূপান্তর করি। তো ডিজিটাল থেকে কিন্তু অ্যানালগের প্রয়োজন পড়ে। কেন প্রয়োজন পড়ে, আমরা যত কিছু দেখি, মনে করো গান শুনি, তাই না, সেগুলো কিন্তু অ্যানালগ সিগন্যাল, স্পিকারে যেগুলো বাজে সেগুলো অ্যানালগ সিগন্যাল। তো সেজন্য আমাদের কি ডিজিটাল ডাটাকে অ্যানালগ রূপান্তর করে। তোমার মোবাইলে যে MP3গুলো সেভ হয়ে থাকে সেগুলো ডিজিটাল ডাটা। তো এই যে আমাদের মেমোরি কার্ডে, তো মেমোরি কার্ডে ডিজিটাল ডাটা দিয়ে গান শোনানো যাবে না, সেটা শুনতে হলে সেটা অ্যানালগ ভোল্টেজ লাগবে। তো অ্যানালগে রূপান্তর করার জন্য এই আইসি লাগে, সেটা ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ রূপান্তর। এই ধরনের অনেক আইসি আছে, এর মধ্যে একটা আছে এখন দেখো DSC 0808, এটা একটা আইসি, বহুল ব্যবহৃত আইসি। তো এটা ডিজিটাল হবে ইনপুট, তাই না, আগেরটার ডিজিটাল ছিল আউটপুট। তো এটার ইনপুট হবে ডিজিটাল, এই যে 8টা ইনপুট ডিজিটাল আছে এই এআইসির। আর এখানে এটা এটা নির্ধারিত, এই 5 কিলো ওহমের এরকম একটা রেজিস্টার তোমাকে এটা গ্রাউন্ড করে রাখতে হবে। এখানে যে সার্কিট ডায়াগ্রাম দেখতেছো এটা নির্ধারিত, কেমন। আর এটার ক্ষেত্রে ওই আগের মতো অত প্রোগ্রামিং কিছু নাই, যেমন আগেরটা যেরকম রিড সিগন্যাল দাও, রাইট সিগন্যাল দাও, রিড করো, রাইট করো, এসব কিছু নাই। এখানে আমাদের কাজ হচ্ছে আমরা ডিজিটাল দিব, সে অটোমেটিক কি করবে, তোমার অ্যানালগ সিগন্যাল রূপান্তর করে দিয়ে দিবে। এটা সহজ কাজ। সার্কিটটা কেমন চলো দেখি। এই যে সার্কিট, এই আমাদের মাইক্রো কন্ট্রোলারের সাথে আমরা এই যে ডিএসি সার্কিট সংযুক্ত করে দেব। এই যে ডাটা পিনে ডাটা কানেকশন দিয়ে দিব,
আর এইখানে এই ক্যাপাসিটর দিয়ে সার্কিট যে আছে তোমাদের বইও দেওয়া আছে, এইভাবে এটা আমরা সার্কিট কানেকশন করবো। এটা নির্ধারিত, এটা মান এমনই হবে। কেমন? আমরা একটি ওপেম ব্যবহার করব। ওপেমটা কেন ব্যবহার করব? এই আইসি যে আউটপুট দেয় এটা আসলে কারেন্ট আকারে আউটপুট দেয়। আমরা ওপেম ব্যবহার করে এটাকে কারেন্টকে কি ভোল্টেজে রূপান্তর করে দেবো। মানে এই ওপেমের কাজ হচ্ছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করে দেওয়া। তো এখানে যে ইনপুট দেবো এই পাশে সেই অনুপাতে অ্যানালগ কি আউটপুট চলে আসবে। কেমন? তো এটা ইন্টারফেসিং সার্কিট। তো এটার একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে, সহজ প্রোগ্রাম। সহজ প্রোগ্রামটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পোর্ট ওয়ানের মানে ডিজিটাল ভ্যালু আস্তে আস্তে বাড়াবো আর কমাবো। মানে অনেকটা কি করব, এই ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করবো। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করা। ট্রায়াঙ্গুলার ওয়েভ এটা তো অ্যানালগ সিগন্যাল, কিন্তু আমরা ডিজিটাল ভ্যালু দিয়ে এটা কি এই আউটপুটে ট্রায়াঙ্গুলার ওয়েভ তৈরি করব। ট্রায়াঙ্গুলার ওয়েভ কেমন? ট্রায়াঙ্গুলার ওয়েভ তোমরা জানো যে ট্রায়াঙ্গুলার ওয়েভ কেমন হয়। ট্রায়াঙ্গুলার পেনটা কোথায়? ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় হচ্ছে এরকম আস্তে 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 ভোল্টেজ বাড়ে, তারপরে কি হয় আস্তে 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 ভোল্টেজ কমে, আবার আস্তে আস্তে ভোল্টেজ বাড়ে, আবার আস্তে আস্তে ভোল্টেজ কমে। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ, ত্রিভুজের মতো, তাই না? তো আমরা এরকম একটা সিগন্যাল চাই, এটা অ্যানালগ সিগন্যাল, এটা চাই। তো এটা করার জন্য কি করতে হবে? আমি মনে করো অ্যাকুমুলেটরের প্রথম জিরো লুট করলাম, তারপর কি করব, মুভ P1 পাঠাই দেবো, এটা এই ভোল্টেজটা জিরো পাঠাই দিব। জিরো পাঠাই দিলে জিরো ভোল্টেজ পাবো, মানে এই যে জিরো ভোল্টেজ পাবো। তারপর ইনক্রিমেন্টে এর মানে এক বাড়াবো, তাহলে এক বাড়াবো। আর এখানে কি করব, এই যে কম্পেয়ার এন্ড নট জাম্প, মানে এই যে কম্পেয়ার করতে থাকবো যে এর ভ্যালু এফএফ হয়েছে কিনা, সর্বোচ্চ মানে পৌঁছাইছে কিনা। সর্বোচ্চ মানে যদি না পৌঁছায় তাহলে কি করব, এখানে জাম্প করব, জাম্প করে আবার এক বাড়াবো। কেমন? এরকম করতে থাকবো, মানে শূন্য থেকে বাড়ানো শুরু করছি, তারপরে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এরকম করতে করতে 100 ভোল্ট 200 ভোল্ট 300 ভোল্ট এভাবে কত এফএফ মানে কত 255। এর মান 255 ভোল্ট বলতেছিলাম, সরি, এর মান 255 না হওয়া পর্যন্ত আমি কি করব, এর মান বাড়ায়া যাব। তো যখনই এর মান 255 হয়ে যাবে, মিলে দেখবে, তখন আর সে বাড়াবে না, মানে সর্বোচ্চ পিকে চলে গেল। আর এআইসি কি করতে থাকবে, এই যে এর মান আসতেছে 1 2 3 4 এভাবে আসতেছে, 100 আসছে 100 অনুপাতে ভোল্টেজ দিবে, 200 আসছে 200 অনুপাতে আউটপুটে ভোল্টেজ দিবে। যখন 255 আসবে 250 অনুপাতে এখানে ভোল্টেজ দিবে। তো যখন এর মান 255 হয়ে যাবে, আবার কি করব, পোর্টে এর মান পাঠায় আবার কি, এবার কি করব, ডিক্রিজ করব, ডিসি এর মানে কমাবো, মানে 255 থেকে 254 বানাবো। 54 বানাইলে সে সেই পরিমাণ ভোল্টেজ দিবে। আর এখানে চেক করব এর মান শূন্য হয়েছে কিনা। 254 তো শূন্য সমান না, তাহলে সে কি করবে, আবার জাম্প করবে, এখানে ডিক্রিজ জাম্প করে আবার পোর্টে পাঠাই দিয়ে ওই ভ্যালুটা আবার এক কমাবে। এরকম করে করে সে কমাইতে একবার 200 বানাবে এর মান, তারপরে 150 বানাবে, 100 বানাবে, এরকম করে করে কমাইতে 20 30 করতে করতে শূন্য বানাবে। বানায় শেষ হলে দেখবে মিলে গেছে জিরোর সাথে, তখন সে কোথায় জাম্প করবে, এই ট্রাইওয়েভে জাম্প করবে। ট্রাইওয়েভে আবার এর মান শূন্য নিয়ে শুরু করবে, আবার সেম জিনিস শুরু হবে। ঠিক আছে? এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেশন। তো তোমরা কি সেই ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেশনের দেখতে চাও? মানে কি বলে, ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেশনের অ্যানিমেশন বা প্রোটিয়াস সিমুলেশন, এটাও করে রাখছি আমি তোমাদের জন্য। চলো সেটা দেখি। সেটা আমাদের আছে ডিএসসি ইন্টারফেসিং এ। এই যে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, সার্কিটটা। এই যে আমার মাইক্রো কন্ট্রোলার, এখানে আমি ডিএসসি কানেকশন করছি। আর এই যে সার্কিটটা তোমাদের দেখাইতেছিলাম, কেমন? আর সার্কিটে আউটপুটটা অ্যানালগ, তাই না? অ্যানালগটা দেখার জন্য আমি কি করছি, এখানে একটা অসিলোস্কোপ সংযোগ করে দিয়ে দিছি। চলো এবার এটা দেখি। এই দেখো আউটপুট চলে আসছে, দেখছো? ট্রায়াঙ্গুলার ওয়েভ আসতেছে এটার আউটপুটে। এই যে এতে সংযোগ দেওয়া আছে অসিলোস্কোপে, এটা কি ট্রায়াঙ্গুলার ওয়েভ চলে আসছে। এটা তোমরা এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ দেখতে পারতেছো। টাইম পার ডিভিশন বাড়ায় কমায় দেখতে পারবা, দেখছো? ট্রায়াঙ্গুলার ওয়েভ কি হয়, ভোল্টেজ আস্তে আস্তে এর মান বাড়ে, ভোল্টেজ বাড়ে, এর মান কমে, ভোল্টেজ কমে। ঠিক আছে? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। তো আমরা কি করতে পারি, অ্যানালগ সিগন্যাল তৈরি করতে হবে। আবার কি এটা সাইন ওয়েভে তৈরি করা যায়, পিওর সাইন ওয়েভ হবে না, কিন্তু সাইন ওয়েভের মানের কাছাকাছি করা যায়, সেজন্য আলাদা প্রোগ্রামিং আছে। কেমন? তো আশা করি ডিএসসি চিপটা ইন্টারফেসিং মানে বুঝে গেছো যে এটা কিভাবে ইন্টারফেসিং করতে হয়। এবার হচ্ছে আমরা টেম্পারেচার সেন্সর দেখব। কেমন?
12.5 টেম্পারেচার সেন্সর, অনেক ধরনের টেম্পারেচার সেন্সর আছে অ্যানালগ ডিজিটাল, কেমন? তো এর মধ্যে এই যে অ্যানালগ যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি LM35, এটা খুবই মানে ব্যবহৃত হয়, প্রচুর ব্যবহৃত হয়। যখন আমি মাইক্রো কন্ট্রোলারের কাজ শিখি তখন সবাই, মানে আমি না, যারা প্রথম মাইক্রো কন্ট্রোলারের কাজ শিখে সবাই এই টেম্পারেচার সেন্সরটা নিয়ে কাজ করে। এই টেম্পারেচার সেন্সরটা কি করে, এটা সেন্টিগ্রেড লেভেলে এটা আউটপুট দেয় ভোল্টেজ, দুইটা পিন, সিম্পল দেখতে ট্রানজিস্টরের মতো, তাই না? কিন্তু আসলে এটা ট্রানজিস্টর নয়, এটা একটা সেন্সর। তো এটার 1 নম্বর পিনে আমরা কি ভিসিসি ভোল্টেজ দিব, 5 ভোল্ট দিব। 2 নম্বর পিন থেকে কি করবো, আউটপুট নিব, 3 নম্বর পিনে গ্রাউন্ড দিব। তো 2 নম্বরের পিনে আউটপুটটা কেমন হবে? 2 নম্বর পিনের আউটপুটটা হবে 10 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস, এটা এরকম হবে। মানে ঘরের তাপমাত্রা যদি 1 ডিগ্রি হয়, তাহলে এই 2 নম্বর পিনে আউটপুট আসবে কত, 10 মিলিভোল্ট। যদি 2 ডিগ্রি হয় তাহলে আসবে 20 মিলিভোল্ট, কেমন? এরকম করে আসবে। যদি 2.5 ডিগ্রি হয় তাহলে আসবে 25 মিলিভোল্ট। মানে এটা এইভাবে বাড়বে, এভাবে এটা ভোল্টেজটা বাড়ে। তো এটাকে আমরা সহজেই কি করতে পারি, মাইক্রো কন্ট্রোলারের সাথে ইন্টারফেসিং করতে পারি। কীভাবে করব? সিম্পল জিনিস, একটু আগে আমরা দেখে আসছি। এই কথাটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে একটু আগে বলেও ফেলছি, যে আমরা যে এডিসি ইউজ করব, দেখো মাইক্রো কন্ট্রোলার আগের মতো সেম সার্কিট, এখানে এডিসি ইউজ করছি সেম সার্কিট। এখানে আগে কি ছিল, একটা ভেরিয়েবল রেজিস্টার ছিল, যেটার ভোল্টেজটা আমি কম বেশি করে তোমাদেরকে দেখাইছি। কিন্তু এখন আর কি ভেরিয়েবল রেজিস্টার করবো না, এটা হচ্ছে LM35 টেম্পারেচার সেন্সর ইউজ করবো। এখানে টেম্পারেচার সেন্সরের 1 নম্বর পিন ভিসিসি, 3 নম্বর পিন গ্রাউন্ড, 2 নম্বর পিন থেকে এই যে ভি ইন। তোমরা দাঁড়াও, তোমাদেরকে একটু পিছনের স্লাইডে নিয়ে দেখাই। সেম সার্কিট, এই দেখো সেম সার্কিট, মাইক্রো কন্ট্রোলার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এখানে কি কনভার্ট করার জন্য কি দিয়েছিলাম, ভেরিয়েবল রেজিস্টার। এটার মান কমায় এবারে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এখানে কি হয়, ডেটা কম বেশি হয়। তো সেই সার্কিটটাই কি করব, আমি জাস্ট এখানে এখন ভেরিয়েবল রেজিস্টার না দিয়ে কি দিব, এখানে টেম্পারেচার সেন্সর সংযুক্ত করে দিচ্ছি, আর কিছুই না, টেম্পারেচার সেন্সর। এটার মান তাপমাত্রা অনুসারে কমে বাড়ে এবং সেই অনুপাতে এখানে কি আউটপুট দিবে। আর এখানে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে এই দেখো এখানে যে রেফারেন্স ভোল্টেজ আছে, এই যে 9 নম্বর পিন ভি রেফারেন্স, এখানে একটু কাজ করছি। কি কাজ করছি, এখানে হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে এখানে একটা ভোল্টেজ সেট আপ করছি। এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ সেট আপ করতে হয়, কেমন? কনভার্সনের খাতিরে একটা নির্দিষ্ট রেফারেন্স ভোল্টেজ সেভ করতে হয়। এটা যেহেতু মিলি ভোল্ট রেঞ্জের ভোল্টেজ দেয়, মানে খুব ক্ষুদ্র রেঞ্জের ভোল্টেজ দেয়, তাই না? তা প্রতিটা ধাপ 10 মিলিভোল্ট হলে 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হয়। তাহলে আমরা রেফারেন্স ভোল্টেজটাকে মানে কমায় নিয়ে এসে আমি কি করতে পারি, যে ওই যে বাইনারি যে ভ্যালুটা, মানে বাইনারি 1 হইলে 10 মিলিভোল্টে যাতে বাইনারি 1 হয়, 20 মিলিভোল্টে যাতে বাইনারি 2 হয়, মানে এটা করার জন্য আমরা রেফারেন্স ভোল্টেজটা সেট করছি। বলতে পারো স্যার এই রেফারেন্স ভোল্টেজ স্যার কোথা থেকে মানে সেট করলেন, এটা কই পাইলেন? এটা আসলে এটা ডেটা শিটে দেওয়া আছে, কেমন? এটা ডেটা শিটে দেওয়া আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আইসিটা, এই আইসিটার ডেটা শিটে এটা দেওয়া আছে যে আমরা ওই ভি রেফারেন্স পিনে কত ভোল্টেজ দিব। সেখানে যদি আমরা 2 ভোল্ট দেই তাহলে আমার এটা রেঞ্জ হয়ে যাবে 0 to 4 ভোল্ট। আর যদি কোনো ভোল্টেজ না দেয় তাহলে রেঞ্জ হবে 0 to 5 ভোল্ট। অর্থাৎ প্রতি ধাপ, প্রতি বাইনারি একের জন্য 19 মিলি ভোল্ট হিসেবে কাজ করবে। এখানে যদি 1.5 ভোল্ট দেয় তাহলে রেফারেন্স 0 to 3 ভোল্টের মধ্যে কনভার্সন করবে, তাহলে প্রতি ধাপের মান হবে 11.71 ভোল্ট। আর এখানে ভোল্টেজ যদি 1.28 ভোল্ট দিতে পারি আমরা, তাহলে প্রতি ধাপের মান হয়ে যাবে 10 মিলি ভোল্ট। এটাই আমাদের দরকার, সেজন্য এখানে 1.28 ভোল্ট দেওয়ার জন্য এত কিছু করছি, ঠিক আছে? আচ্ছা, এটা কেটে দিই। তো এই যে 1.28 ভোল্ট দেওয়ার জন্য এখানে আমি সার্কিটটা একটু পরিবর্তন করে নিয়ে আসছি। এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার সংযুক্ত করে দিছি। এটা ভেরিয়েবলের মান কমায় এখানে কি করব, ওই যে 1.28 ভোল্টটা তৈরি করব। আর বাকি সব সার্কিট সেম, কেমন? আচ্ছা, তো এটা চলো রান করে দেখি। এটা দেখো এখানে কত আছে, 30 ভোল্ট, সরি 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এটা সিমুলেশন করা যায়, তো এটাকে কি করা যায়, বাড়ানো যায়, কমানো যায়, কেমন? 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কত দেখতেছো, এখানে 3 দেখতেছো, তাই না? বাইনারি 3। তো এটা তাপমাত্রাটা আমি কমাই, এখানে কত দেখছো, 2 চলে আসছে, তাই না? 2 আসলো কেন? আচ্ছা, এটার উত্তর আমি একটু পরে দিব, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবা। এটা কমাচ্ছি, 24 কত আছে, বাইনারি 2, কমাচ্ছি 22, 20 কত আছে, বাইনারি 2, আরো কমাই
কত বাইনারি 1। যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে ফেলবা। আচ্ছা অনেক বাড়াই, ছত্রিশ কত 3 আছে, 40 একটু বাড়াই দাঁড়াও, 41 4 হয়ে গেছে। আচ্ছা তো এটা তোমাদেরকে আমি বুঝাই দিই, প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবা। দেখো প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা আগের মতোই আছে, একটু চেঞ্জ। সেটা হচ্ছে ওই আগের মতো ওই যে কনভার্সন শুরু করবে, তারপর অপেক্ষা করবে, রিড করবে, সব কিছুই করবে, করে আগের বার ডাটা কি পোর্টে পাঠিয়ে দিত, তাই না? এবার ডাটা পোর্টে নিবে না, এবার ডাটা কোথায় নিয়ে যাবে? এবার নিয়ে যাবে হচ্ছে অ্যাকুমুলেটরে, মুভ ডাটা অ্যাকুমুলেটরে নিল। অ্যাকুমুলেটরে নেওয়ার পরে এখন কি করতেছে? বিতে 10 লুট করলো, তারপরে ডিপ করলো মানে ভাগ করলো কাকে? একে। এতে কিন্তু ডাটা আছে আমাদের, ডাটাকে বি দিয়ে ভাগ করলো মানে 10 দিয়ে ভাগ করলো। 10 দিয়ে ভাগ করার পরে কি ঘটনা ঘটবে? অ্যাকুমুলেটরে চলে যাবে ভাগ ফল, আর বি রেজিস্টারে চলে যাবে ভাগ শেষ। আচ্ছা তারপরে কি করবে? আবার যে এই মানে ওই যে রেজাল্টটা সেটা তো অ্যাকুমুলেটর মানে বিতে আছে, ভাগ শেষটা বিতে আছে, সেই বিট সেটাকে কি করবে? মুভ করে R7-এ নিয়ে যাবে। কেমন? R7 এটা জমায় নিয়ে রাখবে। আচ্ছা তারপরে আবার বিতে 10 লুট করবে, লুট করে আবার ডিপ করবে মানে ভাগ করবে, ভাগ করে অ্যাকুমুলেটরের রেজাল্ট চলে যাবে, আর বিতে বাক্সে চলে যাবে। তো এইভাবে যে রেজাল্ট হবে সেটা আবার R6-এ সেভ করবে, এরপর আবার R5-এ সেভ করবে। মানে ভাগ শেষটা ভাগ শেষটা জমা হয় অ্যাকুমুলেটরে, আর ভাগ ফলটা জমা হয় বি রেজিস্টারে। যদি আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, ধরো প্রথমে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, তাই না? 30 ডিগ্রি সেলসিয়াস আছে মানে কি? আমরা জানি প্রতি 10 মিলি ভোল্টে প্রতি ডিগ্রি সেলসিয়াসে 10 মিলি ভোল্ট আসে, তাই না? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে কত মিলি ভোল্ট আসবে? 30 ডিগ্রি সেলসিয়াসে 300 মিলি ভোল্ট আসবে। 300 10 গুণ করো, 30কে 10 গুণ করলে কত হয়? 300 মিলি ভোল্ট, 300 মিলি ভোল্ট আসবে। আচ্ছা তো অ্যাকুমুলেটরে 300 মানে মিলি ভোল্টের সমতুল্য বাইনারি এখানে আছে, 10 গুণ 30 300। কেমন? তো এখন এটা কি করবে? সে হচ্ছে এখন এই ভ্যালুটাকে কি করবে? ভাগ করবে। কেমন? 10 দিয়ে ভাগ করবে, 10 দিয়ে ভাগ করে এটা একটা মনে করো যে অ্যাকুমুলেটর এনে বি রেজিস্টার। আচ্ছা তো এখন এখানে যে মানে যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটাকে সে কি করতেছে? 10 দিয়ে অ্যাকুমুলেটরে মনে করো এখন আছে 300 মিলি ভোল্টের জন্য 30 ডিগ্রিতে 300 মিলি ভোল্ট, 300 মিলি ভোল্টের জন্য সে বাইনারি দিবে হচ্ছে 30 দিবে, বাইনারি 30 দিবে। ঠিক আছে, বাইনারি 30 দিবে, বাইনারি অ্যাকুমুলেটরে 30 থাকবে, কারণ প্রতি 10 মিলি ভোল্টের জন্য তো 1 দেয় বাইনারি, তাহলে 300 মিলি ভোল্টের জন্য দিবে 30 আছে। তো 30কে এখানে বি রেজিস্টারে কত লুট করছি আমরা? 10। বি রেজিস্টারে 10 লুট করছি। আচ্ছা বি রেজিস্টারে 10 লুট করার পরে এখন কি বললাম আমরা? ডিভ এবি, মানে এটা হচ্ছে বি রেজিস্টার, মানে এই দুইটাকে কি করবে? 30কে কি 10 দিয়ে সে ভাগ দিবে। তো 10 দিয়ে যদি ভাগ দেয় তাহলে রেজাল্টটা R7-এ কি চলে যাবে? 30কে যদি 10 দিয়ে ভাগ করে দেই তাহলে 3 অবশিষ্ট থাকবে, তাই না? 3 অবশিষ্ট থাকবে, সেটাকে সে নিয়ে রেখে দিবে হচ্ছে এতে বি রেজিস্টারের 30, এটাকে 10 দিয়ে ভাগ করবে। আচ্ছা ভাগ করার শেষে ভাগশেষ যেটা থাকবে সে ভাগশেষটাকে নিয়ে যাবে অ্যাকুমুলেটরে, ভাগশেষটাকে নিয়ে যাবে অ্যাকুমুলেটরে, আর এই যে ভাগফল যেটা থাকবে সেটাকে নিয়ে যাবে বি রেজিস্টারে। তো নেওয়ার পরে সে এখন কি করবে? এই যে R7 একটা রেজিস্টার আছে, রেজিস্টার ব্যাংক আছে, সেখানে কি করে নিয়ে যাবে? বি এর ভ্যালু 10, এই বি এর ভ্যালু 10 না, সে তো 30 দিয়ে ভাগ করবে, এখানে 10 এর পরিবর্তে এখানে চলে আসবে কত? 3 চলে আসবে, 3 চলে আসবে। এই 3টাকে সে কোথায় নিয়ে রেখে দিবে?
R7 নিয়ে রেখে দিবে। তারপরে আবার বি রেজিস্টারে এই 3টাকে তো সে R7 নিয়ে রেখে দিচ্ছে, তারপরে আবার বি রেজিস্টারে কত 10 লুট করবে, 10 লুট করে আবার কি করবে এ বি করবে, এতে তো যে 30 ছিল তো সেটাকে আবার 10 দিয়ে ভাগ করবে, ভাগ করে বি রেজিস্টার গুলো আবার R6 এ নিয়ে রাখবে। মানে এইভাবে হচ্ছে এই যে 30 এটাকে কি করতে থাকবে ভাগ করতে থাকবে। এটা কিন্তু সর্বোচ্চ 256, তো এটাকে ভাগ করতে থাকবে। প্রথমে ভাগ করলে রেজাল্ট 0 পাবে, 0 নিয়ে জমাবে R7 এ, তারপরে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 3 পাবে, 3 নিয়ে জমাবে হচ্ছে R6 এ, তারপরে ভাগ করলে 0 পাবে, 0 নিয়ে জমাবে হচ্ছে R5 এ, 3টা ভ্যালু নিয়ে জমাবে, একটা একটা করে জমাবে। ঠিক আছে, তাহলে যদি ভোটের যদি মানে এই যে 030 মানে অ্যাকুমুলেটর 30 থাকে তাহলে কিন্তু রেজাল্ট আমার এরকমই আসবে। মানে এখানে R7 এ আসবে 0, এখানে আসবে 3 আর এখানে আসবে হচ্ছে 0। এখন আমরা এখানে কিন্তু কি একটা পোর্ট, যেহেতু একটা পোর্টে আমরা একটা ভ্যালু দেখতেছি সেজন্য এমন হচ্ছে। আমরা হচ্ছে যে 2 নাম্বার ভ্যালুটা দেখতেছি, 2 নাম্বার ভ্যালুটা দেখতেছি। প্রোগ্রামে চলো যাই, দেখি কোন ভ্যালুটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রোগ্রাম, এখানে দেখো R7 তোমাদেরকে আমি দেখাচ্ছি না, আমি তোমাদেরকে কি দেখাচ্ছি R6 এর ভ্যালু দেখাচ্ছি, রেজিস্টার 6 এর ভ্যালু দেখাচ্ছি। সেজন্য তুমি কি করতেছো, ওই যে 10 ঘরেরটা দেখতেছো, কেমন 30 ডিগ্রি সেলসিয়াসের 3 দেখতেছো, 31 এর 1 দেখতেছো না, 31 এর 2 দেখতেছো না, কিন্তু 40 পার হলে যায় 4 দেখতেছো। আবার যখন 20 এ নামতেছি তখন 2 দেখতেছো। বাকিগুলো পাইতে হলে তোমার কোথায় যেতে হবে, পরেরগুলো পাইতে গেলে যে নিচেরটাতে যাইতে হবে। চলো নিচেরটাতে যাই, আমরা নিচের লাইনটা দেখতে চাই এখন, মানে পরের অংশটুকু দেখতে চাই। অনেক সময় সিমুলেশন ঠিক মতো রান করে, আবার অনেক সময় করে না। কোনো একটা এখানে হয়েছে। আচ্ছা দেখো, এই যে এখন দেখো 24-এর 4 দেখতেছো, এই দেখো 25-এর 5 দেখতেছো, 2 কিন্তু দেখতেছো না, দেখছো এখানে 25-এর 5 দেখতেছো, 2 দেখতেছো না। আবার এই যে 26 বানাইলাম, 26-এর 6 দেখতেছো, কিন্তু কি 2 দেখতেছো না, তাই না? তো এটা এমন হইলো কেন? এমন করার কারণ হচ্ছে আমার তো এখানে ডিসপ্লে নাই, এখানে তো আমি একটা পোর্টে তোমাদের ডাটা দেখাচ্ছি। যদি ডিসপ্লে ইন্টারফেসিং করি, এখানে যদি আমি হচ্ছে একটা এলসিডি ডিসপ্লে করি, তাহলে কি করতে পারবো, এলসিডির বিভিন্ন লোকেশনে বিভিন্ন ডাটা দেখাইতে পারি। তাহলে প্রথমে মনে করো 2 দেখাবো, তারপরে 4 দেখাবো, বা 2 দেখাবো 6 দেখাবো, তাহলে 26 হবে, তাই না? এখন সেটা তো এই মুহূর্তে আমার করা সম্ভব হচ্ছে না, সেজন্য তোমাদেরকে আমি এটা এরকম ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো এটার সাথে যদি তুমি এলসিডি ইন্টারফেসিং করতে চাও তাহলে কিন্তু প্রোগ্রামের সাইজ আরো বেড়ে যাবে। এখানে যে প্রোগ্রাম দেখতেছো, এই প্রোগ্রামটা এটুকু শুধু কনভার্সন বোঝানোর জন্য তোমাদেরকে আমি এটা করছি। এটা এই ডাটাটাকে, এই যে R7 R6 R5 এই ডাটাগুলোকে তুমি যদি এলসিডিতে দেখাতে চাও তাহলে কিন্তু এলসিডি ইন্টারফেসিং তোমাদের প্রোগ্রাম কিন্তু আছে, আমি তোমাদের আগে দেখাইছি। সেই প্রোগ্রামটা এটার সাথে ইনক্লুড হবে, ইনক্লুড হয়ে এই যে R6 R7 R5 এই ডাটাগুলো একটা একটা পাঠাইতে হবে। পাঠাইলে এলসিডির একটা নির্দিষ্ট লোকেশনে তুমি কি করতে পারবা, এই ডাটাগুলা দেখতে পারবা, তো তখন পসিবল হবে। তো আসলে এটা তো শুধু ইন্টারফেসিং, কেমন এটা ইন্টারফেসিং কিভাবে করবে সেটা দেখাবে, এটা তোমাদেরকে এটাই আমি দেখাইলাম। প্রোগ্রামিংটা এইভাবে, মানে এটা কোনো অ্যাকচুয়াল প্রোগ্রাম না, এটা দিয়ে তোমাকে আমি ধারণা দিছি যে এইভাবে প্রোগ্রামিংটা করতে হয়। তুমি এর সাথে 7 সেগমেন্ট ডিসপ্লেও কিন্তু ইন্টারফেসিং করতে পারো, 2টা 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং করে এই ডাটাটা দেখতে পারো। সেই ক্ষেত্রে প্রোগ্রামের সাইজ বাড়বে, মানে অন্য ধরনের প্রোগ্রাম এটাতে অ্যাড করতে হবে, কেমন? আর বাস্তবে কিন্তু এই অ্যাসেম্বলি দিয়ে এগুলো করা হয় না, বাস্তবে প্রোগ্রামিং সি দিয়ে করা হয়, প্রফেশনাল কাজ প্রোগ্রামিং সি দিয়ে করা হয়। অ্যাসেম্বলি দিয়ে হচ্ছে আগে করা হয়তো, এগুলো অনেক কষ্ট ঝামেলা, এগুলো ভুল হইলে খুঁজে বের করা ঝামেলা, সেজন্য কিন্তু সবাই প্রোগ্রামিং সিতে মুভ করে গেছে। তো তোমরা যা যদি ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে চাও তাহলে তোমরা অবশ্যই প্রোগ্রামিং মানে সিতে চলে যাবা, প্রোগ্রামিং সি নিয়ে কাজ করবা, তাহলে আরও সহজ এটা মানে করতে পারবা, কেমন? তো
এখন যেটা 12.6টা তো আমাদের হয়েই গেছে, তাই না? এটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, প্রোগ্রামিং করতে পারি, এটা তো অলরেডি তোমরা দেখেই ফেলছো। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে এই প্রোগ্রামিংটা দেখায় ফেলছি, তাই না? সো এটা নিয়ে তো আর বলার কিছু নাই। এবার আসো হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এটা যেহেতু থিওরি শেষ ক্লাস, তো থিওরি শেষ ক্লাসে দায়িত্ব মনে করতেছি, আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও এই ধরনের উপায় আছে, ওয়েবসাইট আছে diginis.blogspot.com। এই ওয়েবসাইটে এই আমার তথ্যগুলো এখানে থাকে, কেমন, এগুলো তুমি এখান থেকে দেখতে পারো। আর ইউটিউব চ্যানেল যেটা, সেখানেও এই আমার কন্টেন্টগুলো লোড করা থাকে। ইউটিউবের মধ্যে যদি এম আরিফুল ইসলাম সার্চ দাও তাহলে এটা পেয়ে যাবা আমার চ্যানেলটা। তারপরে ফেসবুকে পেজ আছে, ফেসবুকে পেজে এখান থেকেও তুমি আমাকে রিচ করতে পারো, কেমন। ইমেল আছে, তোমরা আমাকে কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, সার্কিট টার্কিট পাঠানোর প্রয়োজন মনে করলে বা কোনো কিছু কোশ্চেন করার প্রয়োজন মনে ইমেলও করতে পারো, এই ঠিকানায় ইমেল করতে পারো। আর প্রশ্ন একজন বলছো স্যার, দুইটা প্রশ্ন, ডিপ্লোমা বইগুলা কি একাধিক রাইটারে পাওয়া যাবে, কোথায় পাবো, সোর্স বা লিংক? হ্যাঁ, ডিপ্লোমার বইগুলো আসলে এটা প্রকাশনী, তো এটা বলা ঠিক না, আমি বলি না এই পর্যন্ত তোমাদের কোনো বইয়ের কন্টেন্ট আমি পড়াই নাই। দুই তিনটা প্রকাশনী তুমি দেখছো আছে, তাই না? তো সেগুলা কোয়ালিটি সম্পর্কে যথেষ্ট সন্দেহান, ওইগুলো অধিকাংশই হচ্ছে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করতে যে অনেক ভুল করে ফেলছে। এই যে তোমাদেরকে এডিসি ডিএসসি পড়ালাম, এখানে দেখবা এক জায়গায় লেখা আছে কত ভোল্ট, 19 ভোল্ট। তো সার্কিটটা তো আসলে 19 ভোল্ট না, সার্কিটের ওখানে হচ্ছে 19 মিলি ভোল্ট হবে। ওটা ওয়েবসাইটে ভুল করছে, যেই ওয়েবসাইট থেকে এটা কপি করছে সেই ওয়েবসাইটে এটা ভুল করে 19 ভোল্ট লিখে দিছে। তোমাদের বইও দেখবা এটা 19 ভোল্ট দিয়ে দিছে, এটা 19 ভোল্ট না, এটা হবে 19 মিলি ভোল্ট, কেমন। অধিকাংশ রাইটারই এগুলো কপি পেস্ট করে, বাংলায় রূপান্তর করতে যে এই ধরনের ভুলগুলো করে। তো আর ইংরেজি, হ্যাঁ বেস্ট হচ্ছে ইংরেজি, তুমি যেটা বলছো, প্রচুর ইংরেজি রাইটারের বই আছে, আমি ইংরেজি রাইটারের বই ফলো করি, ইংরেজি রাইটারের বই পড়ি, কেমন। তো তোমাকে ইংরেজি রাইটার হচ্ছে দেখাইতে পারি। এখানে এমসিপি আছে, মাজদির বই আছে একটা, কেমন, মাজদির বই আছে, মাজদির বই আমি তোমাদের এখান থেকে পড়াই, ইংরেজি বই থেকে। আর মাইক্রো কন্ট্রোলারের জন্য যদি বলো, মাইক্রো কন্ট্রোলারের অনেকগুলো বই আছে। এই যে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, এপি গড়ছি, ডিএ গড়ছি, টেকনিক্যাল পাবলিকেশন, এটা কিন্তু বাংলাদেশের টেকনিক্যাল না, ইন্ডিয়ান, কেমন। তো এই বইটা বেশ ভালো, এই বইটা জোগাড় করে নিতে পারো। দেখো আমার আসলে এটা দেখানো ঠিক হচ্ছে না, তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করো, এগুলো কপিরাইট প্রোটেক্টেড জিনিস, চেষ্টা করবো হেল্প করার, কেমন। আর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, হ্যাঁ আমি চেষ্টা করব প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য। আমাকে ইনস্ট্রাকশন দিছে সরকারিভাবে যে আরও এই মাসটা কন্টিনিউ করার জন্য। তো থিওরি এখানে শেষ হয়ে যাচ্ছে, আমি চিন্তা করছি যে আগামী 3 সপ্তাহে আমি তিনটা প্র্যাকটিক্যাল নিব, কেমন। আগামী ক্লাসে আমি সফটওয়্যারগুলো যেগুলো মাঝে মধ্যে তোমাদের দেখাচ্ছি কোথায় প্রোগ্রামিং করতেছি, তারপরে হচ্ছে এই যে প্রোটিয়াস, আইএসআইএস প্রোটিয়াসটা তোমরা যদি পারো, যারা পরিচিত তোমরা আগে এটা জোগাড় করে নিও, আমি এটা সম্পর্কে হালকা ওভারভিউ দিব, এটাতে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয়। আর আমার এটা নিয়ে কন্টেন্ট আছে, আমার ইউটিউব চ্যানেলে এর সার্কিট ডিজাইন নিয়ে কন্টেন্ট আছে, যারা আগ্রহী তারা এগুলো দেখে নিতে পারো, শিখে নিতে পারো। আগামী 1 সপ্তাহ 7টা বা 8টা ক্লাস আছে, তোমরা যদি আগ্রহী হও, সত্যিকার অর্থে আগ্রহী হও, তোমরা সেই কন্টেন্টগুলো দেখে নিতে পারো। তাহলে সেই কন্টেন্টগুলো থেকে তোমরা শিখতে পারবা
যে কিভাবে হচ্ছে তোমার করবা, মানে সার্কিট ডিজাইন করা যায়, কেমন কিভাবে সার্কিট ডিজাইন করতে পারো। এখানে এটা এটা আমার চ্যানেল, এখানে প্লেলিস্ট পাবা। আচ্ছা, চ্যানেলে কিন্তু একটু ভুল ছিল, ওখানে সিটা নাই, তাই না? youtube.com/c/m আরিফুল ইসলাম। আচ্ছা, এটা আমার ছবি দেখলে চিনতে পারবা। তো এখানে দেখো ইক্যাট, এই যে ইক্যাট, এই ইক্যাটের এই যে প্লেলিস্টটা, এটার মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা এগুলো শিখতে পারো। এখানে সার্কিট ডিজাইনটা শিখে ফেলতে পারবা প্রোটিয়াসে, কেমন প্রোটিয়াসে সার্কিট ডিজাইনটা শিখে ফেলতে পারবা। এখান থেকে যদি শিখো তাহলে আগামী সপ্তাহ তোমার জন্য সহজ হবে, কেমন। আর আর যেটা প্রোগ্রাম করার জন্য, মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে MCU8051। এটা আমি আগামী ক্লাসে সোর্স সহ কীভাবে প্রোগ্রাম লিখতে হয়, কী করতে হয় না করতে হয়, এটা সম্পর্কে আমি বলবো তোমাদেরকে। এছাড়াও চ্যানেলে আরো আরো কন্টেন্ট আছে, এই যে এখানে তোমরা দেখতে পারো, আচ্ছা। তো কোশ্চেন করছে স্যার কলেজ ওপেন কবে হবে, এটা আসলে আমি বলতে পারতেছি না, এটা সরকারি সিদ্ধান্ত। সরকার যেদিন সিদ্ধান্ত নেবে সেদিনই খুলবে। তো আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আমরা প্রায় 20টা ক্লাস করেছি, 20টা ক্লাস করে হচ্ছে আমরা আমাদের এই থিওরিটা মোটামুটি শেষ করার চেষ্টা করছি। অনেক সময় জ্ঞানের সীমাবদ্ধতার জন্য হয়তো ভুল ত্রুটি হইতে পারে, সেজন্য মানুষ মাত্রই মানে ভুল করবে। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আশা করি ক্লাসে তোমাদের স্যারেরা আরও ভালো পড়াবেন। আমি যে ভুল ত্রুটিগুলো করেছি সেগুলো থেকে তোমাদের ক্লাস টিচাররা ওভারকাম করে নিয়ে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই ভালো থেকো। আর আগামী 3টা প্র্যাকটিক্যাল ক্লাস, সেখানে আশা করি তোমরা উপস্থিত হবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি।